সেই নারী মূর্তি ছেঁড়া হাতটা নিয়ে রক্তমাখা মাংস খুবলে খুবলে খেতে লাগলো, যেন বহুকাল সে ক্ষুধার্ত ছিল। এই দৃশ্য দেখে কালিদার চোখ বিস্ফারিত হয়ে গেল। রতনও হবাক হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। শুকু কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে কাঁদছে। কালিদা চেঁচিয়ে উঠল, নমস্কার শ্রোতা বন্ধুরা, রহস্যের সমাহারে আপনাদের স্বাগতম। আজ আমরা হাজির হয়েছি একটি গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে। রহস্যের সমাহার নিবেদিত জমিদার বাড়ির আতঙ্ক প্রথম পর্ব। অন্তিম পর্ব আসছে আগামী শনিবার ঠিক রাত 9টায়। রতনের চরিত্রে দীপ, শুকুর চরিত্রে শুভম, গল্প পাঠ গল্পের সূত্রধর ও কালিদার চরিত্রে সুজিত। শুরু হচ্ছে আজকের গল্প, জমিদার বাড়ির আতঙ্ক। রতন ঠোঙা থেকে একটা গরম আলুর চপ মুখে তুলে বলল, এই তেলে ভাজাটার মধ্যে একটা অন্যরকম স্বাদ আছে বুঝলি, বিশেষ করে বর্ষার দিনে। সঙ্গে মৃদুমন্দ আলোয় নদীর ধারে চপ আর মুড়ির সঙ্গে আড্ডা। এই মজা যারা আসলে উপভোগ করে তারাই বোঝে এর মর্ম। পাশ থেকে কালীচরণ মৈত্র, যাকে সবাই কালিদা নামেই চেনে, হুকোয় একটা টান দিয়ে ধোয়া ছেড়ে ধীর গলায় বললেন, কথাটা একেবারে মন্দ বলিসনি। বুড়ো দাদাকে যদি আগে থেকে বলা যেত আরও 3-4টে চপ বেশি করে আনতো, তাহলে মন্দ হতো না। শীতলপুর গ্রামটা বেশ সুন্দর। কাঁচা মাটির পথ, ছায়াময় গাছপালা আর ছোট ছোট মাটির ঘর, সব মিলিয়ে যেন এক শান্ত নিরিবিলি গ্রাম বাংলার এক নিখুঁত প্রতিচ্ছবি। সন্ধ্যার পর প্রায় প্রতিদিনই আড্ডা জমে ওঠেই 3 বন্ধুর, রতন, কালিদা আর শুকুর। সঙ্গে থাকে নদীর ঠান্ডা বাতাস, ঠান্ডা মুড়ি আর তেলে ভাজার উষ্ণতা। সামনের দিক থেকে শুকুর চপে কামড় দিয়ে হেসে বলল, সে চপ না হয় আনলাম, বুড়োদের দোকান এমনিতেও বেশি দূরে না, কিন্তু আজ আমাদের কাছে ছোট একটা আবদার আছে তোমার জন্য। কালিদা কৌতূহলী চোখে তাকিয়ে প্রশ্ন করলেন। কীরকম আবদার রে? শুকুর মুখে ছিল রহস্যময় একরকম হাসি। সে বলল, আজ একটা গা ছমছম ভূতের গল্প শোনাও না কালিদা। সেই পুরনো জমিদার বাড়ির কথা বলো না একবার, যে বাড়িটা নিয়ে লোকজন এখনো ফিসফিস করে। কালিদা হালকা গম্ভীর হয়ে হুকোর দিকে তাকিয়ে বলল, ওটা ওটা কি আর সোজা কথা রে? সে কাহিনী তো বহু পুরনো, আজ থেকে ঠিক 25 বছর আগেকার। রতন একটু এগিয়ে এসে বলল, কালিদা, তোমার মুখে এই গল্পটা শুনতে চাই। তখনকার দিনে তুমি তো অনেক কিছু দেখেছো। কালিদা হালকা একটা টান দিয়ে হুকোর ধোয়া ছেড়ে ধীর গলায় বলতে শুরু করলো, বাড়িটা জমিদার হেমচন্দ্র রায়ের। শীতলপুর থেকে ঠিক 3 ক্রোশ দূরে একটা ঘন জঙ্গলের ভিতরে ওই বাড়িটার ধ্বংসাবশেষ এখনো দাঁড়িয়ে আছে। ফাটল ধরা প্রাচীর আর লতাপাতায় ভরা একটা ভয়ঙ্কর রাজপ্রাসাদ। শুকু চোখ বড় বড় করে বলল, ওই বাড়ি তো এখন ভূতের রাজবাড়ি নামে পরিচিত। কালিদা মাথা নাড়ল। আরে, এখন যারা নতুন এসেছে গ্রামে তারা তো গল্প শুনে ভয় পায়, কিন্তু আমি ওখানে নিজের চোখে যা দেখেছি তা যদি তোদের বলি তাহলে তোদের রাতের ঘুম উড়ে যাবে। রতন গা ঘেঁষে এসে বসল। বেশ গা ছমছমে পরিবেশের সৃষ্টি হয়েছে। কালিদা আবার বলতে শুরু করলো, তখন আমার বয়স 20 কি 21।
সাইকেল নিয়ে যাচ্ছিলাম বাঁশখালীর দিকে। কাজ শেষ করে ফিরছিলাম সেই জঙ্গলের পথ দিয়ে। এমন সময় হঠাৎ উঠল ঝড়। আকাশ যেন এক মুহূর্তে পাল্টে গেল। মেঘের শব্দে মনে হচ্ছিল মাটিও কেঁপে উঠছে। একখানা হ্যারিকেন আমার সাইকেলে ঝোলানো ছিল। ঝড়ের বেগে সেটাও গেল নিভে। এরপরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি, আর তীব্র ঝড়ের বেগে চারপাশের গাছপালা দুলতে শুরু করলো। রাত তখন বেশি নয়, তবেই প্রবল ঝড়ে চারিদিকে এমন অন্ধকার হয়ে এলো যেন মনে হলো মধ্যরাতে আমি এক জঙ্গলে এসে পড়েছি। এগিয়ে যেতে ভয় হলো। দূরে মরমর করে গাছের ডাল ভেঙে পড়ার শব্দ শুনতে পেলাম। এমন সময় প্রবল শব্দ করে বাজ পড়ল। চারিদিক এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে আবার মিলিয়ে গেল অন্ধকারে। সেই আলোতেই চোখে পড়ল আমার ঠিক সামনে রয়েছে এক বিশাল জমিদার বাড়ি। শীতলপুরের জমিদার বাড়ির কথা আমি শুনেছিলাম ঠিকই, তবে এই বাড়িতে আমি কখনো আসিনি। এই বাড়ির যে বদনাম আছে এ কথাও আমার জানা ছিল। বৃষ্টির বেগ বেড়েই চলেছে। বাড়ি ফিরতে হলে অনেকখানি পথ অতিক্রম করতে হবে। এই বৃষ্টির মধ্যে সেটা সম্ভব নয়। ভাবলাম রাতটা কোনো মতে এখানে কাটিয়ে দিই। মাথা গোঁজার ঠাঁই তো রয়েছে। জং ধরা লোহার বড় গেট ধাক্কা দিয়ে ঢুকলাম ভিতরে। চারিদিক তখন ঘুটঘুটে অন্ধকার। দালান ঘরের পাশে সাইকেলটা হেলান দিয়ে রাখলাম। তারপর পকেট থেকে দেশলাইটা বের করে হ্যারিকেন জ্বালানোর চেষ্টা করলাম। দেশলাইটা ভিজে গেছে বৃষ্টিতে। অনেকবার কাঠে ঘষার পর সেটা জ্বলল। তারপর আস্তে আস্তে দেশলাইয়ের কাঠে ছুঁয়ে দিলাম হ্যারিকেনে। চারিদিকে হলদে আলো ফুটে উঠল। এরপর হ্যারিকেন হাতে একটা ভালো জায়গা খুঁজতে থাকলাম। জমিদার বাড়িটা বেশ বড়। মাঝখানে বড় সিঁড়ি আর চারিদিকে অনেকগুলো ঘর। কোনোটাতেই দরজা নেই, সবই জঙ্গল আর লতা পাতায় ঘেরা। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পর একটা ঘরে জরাজীর্ণ আরাম কেদারা দেখতে পেলাম। সারা রাত বৃষ্টিতে ভেজার থেকে এই আরাম কেদারায় রাতটা কাটানো ঢের ভালো। হ্যারিকেনটা পাশে রেখে হেলান দিয়ে বসে পড়লাম সেটাতে। ক্যাচ করে একটা শব্দ হলো। পাশে একখানা খোলা জানালা রয়েছে, সেটা দিয়ে বাইরের দিকে চোখ রাখলাম। বৃষ্টি এখনো মুষলধারে হয়ে চলেছে। আস্তে আস্তে আমার চোখ জুড়িয়ে এলো। হ্যারিকেনের আলোটা একটু কমে দিয়ে আমি চোখ বুজলাম। ঘুম ভাঙলো একটা অদ্ভুত শব্দে। কোথা থেকে একটা চাপা কান্নার শব্দ ভেসে আসছে, মৃদু অথচ বেশ স্পষ্ট। শব্দটা বন্ধ হয়ে গেল। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। বাইরে তখন প্রবল বৃষ্টি। চারিদিক আলো করে একটা প্রবল শব্দে বাজ পড়ল। আর তারপরে আবার আমার কানে ভেসে এলো সেই কান্নার শব্দ, এইবার একটু জোরে।
আমি বুঝতে পারলাম কান্না শব্দ বাইরে কোথাও থেকে আসছে না, শব্দটা আসছে এই জমিদার বাড়ির থেকে। তবে এটা কিভাবে সম্ভব? এই ঝড় বৃষ্টির রাতে আমি এখানে একা। তাহলে কি আরও কেউ আমার মতো আশ্রয় নিয়েছে, নাকি আমার আসার আগে থেকেই এখানে কেউ রয়েছে? অনেকগুলো প্রশ্ন একসাথে আমার মাথায় এসে ঘুরপাক খেলো। কৌতূহল থামিয়ে রাখতে পারলাম না। আমি হারিকেনটা হাতে নিয়ে চেয়ার থেকে উঠে পড়লাম। শুকু একটু বাধা দিয়ে বলল, আচ্ছা কালিদা, তোমার ভয় করলো না মাঝরাতে একটা পুরনো বাড়ি থেকে একা একা গেলে? সেখানে কী সব আওয়াজ হচ্ছিল? কালিদা হুকোয় একটানা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, ওই বাড়ির বদনামের কথা লোকমুখে অনেকবার শুনেছি রে শুকু। তবে তখন আমার একেবারে যুবক বয়স, পাককেও ভয় করতাম না, বুঝলি? রতন বলল। বেশ বেশ, তারপর কি হলো? কালিদা আবার বলতে শুরু করলেন, পরিত্যক্ত বাড়ি, চারদিকে আগাছায় ঢেকে গেছে, দেওয়ালের ফাটলে গাছের শিকড় গজিয়ে উঠেছে। আমি হ্যারিকেন হাতে করে আস্তে আস্তে উপরে উঠলাম। উপরের ঘরগুলোর অবস্থাও এক, ধ্বংসস্তূপের মতো। তবে শব্দটা ওদিক থেকে আসছিল না। আমি আবার নিচে নামলাম, বুঝতে পারলাম শব্দটা বাড়ির নিচ থেকেই আসছে। জমিদার বাড়ি তো বুঝতেই পারছিস, ঘর আর সিঁড়ির যেন শেষ নেই। কয়েকটা ঘর পার হতেই চোখে পড়ল একটা সরু সিঁড়ি নিচে নেমে গেছে, অনেকটা গোপন পথের মতো। শুনেছিলাম রাজাদের বাড়িতে অনেক গোপন কক্ষ থাকতো, হয়তো এরকম গোপন কক্ষ এই জমিদার বাড়িতেও ছিল এক সময়। নিচটা ছিল একেবারে ঘন অন্ধকারে ঢাকা। তখনই আমি পুরোপুরি বুঝতে পারলাম শব্দটা নিচ থেকেই আসছে। কি আছে নিচে? যাব নাকি ফিরে যাব? মনটা দোটানায় পড়েছিল, কিন্তু শেষমেশ নিজেই নিজেকে সাহস জোগালাম যে এসেছি যখন তাহলে দেখেই যাই। কান্নার আওয়াজ তখন আরো জোরে শোনা যাচ্ছিল। হ্যারিকেনের আঁচ একটু বাড়িয়ে দিয়ে সিঁড়িতে পা রাখলাম। সংকীর্ণ সিঁড়িতে আস্তে আস্তে নামতে লাগলাম। হ্যারিকেনের মৃদু আলো একটু একটু করে অন্ধকার সরিয়ে পথ দেখাচ্ছিল আমাকে। কিছু ধাপ নামতেই বুঝতে পারলাম সিঁড়িটা বেশ গভীর। আমি তবুও এগিয়ে চললাম। হঠাৎ কান্নার শব্দটা থেমে গেল। কিছুক্ষণ সিঁড়ি বেয়ে নামার পর বুঝলাম একটা বড় ঘরে এসে পড়েছি। ঘরের নিচটা থই থই করছে জলে, সম্ভবত নিচু জায়গা, হাওয়ায় বৃষ্টির জল ঢুকে পড়েছে। জলের মধ্যেই পা ফেলতে ফেলতে আমি এদিক ওদিক দেখতে লাগলাম। চারপাশে ফাটা দেওয়ালে গাছের শিকড় গজিয়ে উঠেছে, কোথাও কোথাও বাদুড় আর চামচিকের ঝাঁক। একবার ভাবলুম শুধু শুধু নিজের ঘুম বাদ দিয়ে এখানে বাদুড় আর চামচিকের ডানার ঝটপটানি দেখতে এলাম। এমন সময় চোখের সামনে একটা জিনিস দেখতে পেলাম। আমার থেকে বেশ কিছুটা দূরে লতা পাতায় ঢাকা একখানা বড় কাঠের দরজা। আমি এগিয়ে গেলাম সেদিকে। আমার ধারণা ভুল ছিল না, এখানে আরও একটা ঘর রয়েছে।
দুপাশে দুটো লোহার গরাদ লাগানো জানলার মাঝখানে বড় একটা দরজা। জানালার পাল্লা ছিল না, গরাদগুলো ভাঙার চোখ ধরা। আমি এগিয়ে একটা জানলার সামনে গেলাম, হ্যারিকেনটা তুলে ধরে ভিতরে চোখ রাখলাম। দেখার চেষ্টা করলাম কি আছে জমিদারের গোপন ঘরে, পুরনো ধর্মত্র নাকি কোনো অন্য রহস্য। আর ঠিক তখনই একটা বিকট কুৎসিত নারী মূর্তি জানালার ওপারে হঠাৎ আমার সামনে এসে পড়ল। আমি আঁতকে উঠে একটা আর্তনাদ করে পিছিয়ে পড়ে গেলাম। দেখলাম সেই নারী মূর্তি জানালায় উল্টো হয়ে ঝুলছে। তার শরীরের অর্ধেকটা দেখা যাচ্ছে, চুলগুলো ঝুলে পড়েছে নিচের দিকে। মুখে অগুন্তি ক্ষতের দাগ, যেন বছরের পর বছর ধরে সে যন্ত্রণার মধ্যে রয়েছে। আমি আর দাঁড়াতে পারলাম না, কোনো মতে হ্যারিকেনটা নিয়ে পিছন ফিরে ছুট লাগালাম। জমা জলের মধ্যে দিয়ে ছপ ছপ পা ফেলে ছুটে পালাতে লাগলাম। পিছনে ফিরে দেখার সাহস হলো না। হঠাৎ পিছন থেকে সেই নারী মূর্তির এক বিভীষিকাময় চিৎকারে কেঁপে উঠল পুরো ঘরটা। আমি কোনো মতে সিঁড়ি বেয়ে উঠলাম। যা দেখেছি তারপর আর এই বাড়িতে থাকার নয়। ছুটে বাইরে আসলাম। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। ওর মধ্যে সাইকেল নিয়ে ছুট লাগালাম। সেদিন আমি কিভাবে বাড়ি ফিরে এসেছি তা আমি নিজেও জানি না। রতন বলল, তার মানে কি ওই ঘরের কোনো আত্মা বন্দি হয়ে রয়েছে? কেউ কি তাকে বন্দি করে রেখেছে? কালিদা গম্ভীর গলায় বললেন, সেটা আমারও জানা নেই। ওই বাড়ি সম্পর্কে লোকমুখে নানা কথা শুনেছিলাম, কিন্তু সেই দৃশ্য দেখার পর আমি আর কোনো দিন ওদিকে যাইনি। সেখানে কি কোনো আত্মা বন্দি রয়েছে কিংবা কি সেখানকার ইতিহাস, কিছুই নিশ্চিত করে বলতে পারবো না। শুকু বলল, তাহলে তো একবার যাওয়া দরকার কালিদা। আমরাও একবার গিয়ে দেখি সেই নারী মূর্তি আদতে কতটা। কালিদা একটু ধমক দিয়ে বললেন, একদম না শুকু, বিপদকে কখনো ডেকে আনতে নেই। আরে ভয় কিসের? তুমিও তো বলেছিলে যুবক বয়সে তুমি বাঘকেও ভয় করতে না। আমরা তো এখন যুবক, তাহলে ভয় কিসের? রতন বলল, হ্যাঁ, ঠিকই বলেছ শুকু। এতদিন এই পিতল নড়ে আছি, এরকম একটা রহস্যময় বাড়ি আছে তা জানতামই না। একবার যাওয়া দরকার কিন্তু। কালিদা হতাশ গলায় বললেন, তোরা খুব বড় ভুল করছিস। আমার কথা শোন, এমন কৌতূহল থেকে বাঁচাই ভালো। বড় সড়ো বিপদ আসলে সামলাতে পারবি না। রতন বাধা দিয়ে বলল, না না কালিদা, আমরা তো যাবই, আর তোমাকে আমাদের সাথে নিয়ে যাব। ব্যাস, এই ঠিক। তোরা আমার কথা শুনলি না। বড় বিপদে পড়লে কিন্তু আমাকে বলবি না। শুকু বলল, আর কোনো বিপদ হবে না, আমরা শুধু সেই নিজের ঘরটা একবার দেখেই চলে আসব। কালিদা বললেন, বেশ, তাহলে দিনের বেলায় চল। রতন বলে উঠল, এরকম অদ্ভুত অ্যাডভেঞ্চার দিনের বেলা গেলে ব্যাপারটা পুরো মাটি হয়ে যাবে। এই সমস্ত জায়গায় যেতে হলে একেবারে রাতে যেতে হবে। শুকু বলল, বেশ, কাল রাতেই তাহলে যাচ্ছি। কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলবি আমরা রায় ঠাকুর বাড়ির পুকুরে মাছ ধরতে যাচ্ছি, কারণ সত্যিটা কাউকে বলা যাবে না। হ্যাঁ, এই তো শুকু, ভালো বুদ্ধি দিয়েছো। কালিদা নিরুপায় হয়ে বললেন, বেশ, যখন তোরা আমার কথা শুনলি না তখন চল। তবে মনে রেখো, আমি যখন বলবো ফিরে যেতে, তখন একটা কথাও না বলে তোরা আমার সাথে ফিরে আসবি। ওরা দুজনেই বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলবে হ্যাঁ হ্যাঁ, তুমি সেটাই যেটা হবে। বলবে সেটাই হবে। সেদিনকার আড্ডা সেখানেই শেষ হয়েছিল, কিন্তু মনে একরাশ প্রশ্ন রেখে যে যার মতো করে বাড়ি ফিরে গেলেও সকলের মনে একটা কৌতূহল তখনও রয়ে গেছে।
আগামীকাল কি হতে চলেছে। 25 বছর আগের সেই অতীত কি আজও নিঃশ্বাস ফেলেছে সেই ভগ্নপ্রায় জমিদার বাড়িতে, নাকি সবই কালের নিয়মে ধুয়ে মুছে গেছে? পরদিন সন্ধেবেলায় রতন আর সুকু দুজনেই নিজেদের পুরনো সাইকেলে চেপে হাজির হলো গঙ্গার পাড়ে। কালিদা আগে থেকেই এসে বসে আছেন সেই বাঁশের মাচায়। দূর থেকেও হুকোর গড়গড় শব্দ শোনা যাচ্ছে। দুজনকে একসঙ্গে দেখে কালিদা হুকো একটা গভীর টান দিয়ে বললেন, চলে এসেছিস তোরা? আমি যা বলেছিলাম মনে আছে তো? রতন বলল, হ্যাঁ হ্যাঁ কালিদা, মনে আছে, তুমি বললেই আমরা ফিরে যাব। সুকুও মাথা নেড়ে সম্মতি জানালো। কালিদা বললেন, তাহলে চল, বেশি রাত করা ঠিক হবে না। গঙ্গার ধারের মাচাটার ওপর একটা হ্যারিকেন ঝোলানো থাকে সব সময়। কালিদা হ্যারিকেনটা যত্ন করে নামিয়ে আনলেন, তারপর বললেন, আয় আমার পিছু পিছু। গ্রামের পথ সন্ধে নামলেই ঘন অন্ধকারে ঢেকে যায়। সেই পথে একটা হ্যারিকেনের মৃদু আলোর ওরা তিনজন এগিয়ে চলল শীতলপুরের সেই জমিদার বাড়ির দিকে। জঙ্গলের পথে ঢুকতেই আকাশটা ভারী হয়ে উঠল। একরাশ ঝোড়ো হাওয়া হঠাৎ ছুটে এসে গাছগুলোর মাথার উপর দিয়ে শাঁ শাঁ করে বয়ে গেল। জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছে একটা সরু আঁকাবাঁকা পথ। দিনের আলোয় দু একজন লোক এই পথে যাতায়াত করলেও রাত নামার পর এদিকে কেউ আসে না। পথের দুধারে বড় বড় নিম গাছ ঝুঁকে পড়েছে রাস্তার মাঝে। কোথাও কোথাও অশ্বত্থ গাছ তার বিশাল শিকড়গুলো ঝুলিয়ে দাঁড়িয়ে রয়েছে। পাশে কোথাও গাছের ফাঁক থেকে একটা পেঁচা ডেকে উঠল। রাত তখন বেশি হয়নি, তবুও ওরা যতই জঙ্গলের গভীরে প্রবেশ করছে অন্ধকার ততই গাঢ় হয়ে উঠছে। কিছুক্ষণ পর তিনজনে এসে পৌঁছালো শীতলপুরের সেই পুরনো রাজবাড়ির সামনে। বিশাল রাজপ্রাসাদটির সামনে দেখা যাচ্ছে একখানা বড় সিংহদুয়ার, এখন যার ভগ্নপ্রায় অবস্থা। অট্টালিকা পুরোপুরি ঘিরে রয়েছে জঙ্গল আর আগাছায়। দেওয়ালের ফাটল থেকে বেরিয়ে এসেছে পুরনো বট আর অশ্বত্থ গাছের শিকড়। কালিদা বলল, 25 বছরে তেমন কিছু একটা বদলায়নি। আয় আমার পিছু পিছু আয়। কালিদা আস্তে আস্তে সিংহদুয়ার পেরিয়ে ভিতরে ঢুকল। রতন আর সুকুও চুপচাপ তার পিছনে চলল। ঝড়ের গতি অনেকটা বেড়েছে তখন। আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। অট্টালিকার ভিতরে ঢোকার ঠিক আগে কালিদা হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে নিল, তারপর সাবধানে প্রবেশ করলো ভিতরে। রতন আর সুকু এদিক ওদিক দেখতে থাকলো। কোথা থেকে জানি 4-5টা বাদুড় এসে একেবারে ওদের কানের পাশ দিয়ে চলে গেল। কালিদা চারপাশটা একবার দেখে বলল, এই ঘরটাই ছিল যেখানে আমি রাত কাটিয়েছিলাম আজ থেকে 25 বছর আগে। সে আঙুল দিয়ে একখানা ঘরের দিকে ইশারা করল। সুকু কিছুটা এগিয়ে গিয়ে ঘরটা ভালো করে দেখল।
তেমন কিছু নেই সেখানে, শুধু চারপাশে ঘন মাকড়সার জালে ঘেরা অন্ধকারাচ্ছন্ন একটি ঘর। রতন বলল, আরে সে নিচের ঘরটা কোথায়? ওটাই তো দেখতে এসছি। কালিদা একটু এদিক ওদিক চোখ ফিরিয়ে বলল, আমার মনে হয় এদিকে। আয়, আমার পিছু পিছু আয়। তিনজন আবার এগোতে লাগলো। কয়েকটা ঘর পেরোনোর পর তাদের চোখে পড়ল একখানা সরু কাঁচা ইটের সিঁড়ি। কালিদা বলল, এই যে, এই সিঁড়ি দিয়েই নিচে নেমেই সেই ঘর। রতন উৎসাহিত হয়ে বলল, বেশ তো, চলো তাহলে যাওয়া যাক। কালিদা সবাইকে সতর্ক করে দিয়ে বলল, তবে খুব সাবধানে। জানি না সেই বিভৎস নারী মূর্তি এখনো সেখানে আছে কিনা। কালিদা ধীরে ধীরে সিঁড়িতে পা রাখল। দেয়ালের দুপাশে রয়েছে অজস্র মাকড়সার জাল। কালিদা সেগুলো হাত দিয়ে সরিয়ে নিচে নামতে থাকলো। রতন আর সুকুও কালিদার পিছন পিছন নামতে থাকলো। গল্প শুনে ওরা হয়তো আন্দাজ করতে পারেনি যে এই সিঁড়িটা কতটা গভীর। নামতে নামতে একবার পিছন ফিরে তাকালো সুকু, তবে পিছনে শুধুই অন্ধকার। অনেকটা রে সুকু, দেয়ালে হাত দিয়ে আস্তে আস্তে নাম। অবশেষে অনেক ধাপ সিঁড়ি পেরিয়ে তারা পৌঁছলো সেই ঘরে। অন্ধকারে ডুবে থাকা সেই ঘরটা যেন দীর্ঘদিন পরে আলোর রেশ পেল। কতগুলো চামচিকে আর বাদুড় একসঙ্গে ফড়ফড় করে ওদের মাথার পাশ দিয়ে উড়ে গেল। সুকু হাট হাট বলে হাত নাড়ল ওদের তাড়ানোর জন্য। রতন চারদিক দেখতে দেখতে বলল, কালিদা, মনে হয় এই ঘরের শেষে তুমি এসছিলে। এখনকার যা অবস্থা তা দেখে মনে হয় না বাদুর আর চামচিকি ছাড়া আর কেউ এসছে। হ্যাঁ রে রতন, এই ঘরের কথা হয়তো কেউ জানেই না। চল আর একটু গিয়ে দেখি, আরও কিছু থাকতে পারে এখানে। যা, হ্যারিকেনটা নেভে গেল। রতন, দেশলাইটা জল দেখি। রতন পকেট থেকে দেশলাই বার করে হ্যারিকেনটা জ্বালালো। তারপর এগিয়ে গেল তিনজনে। ঘরটা বেশ বড়, তবে সময়ের প্রভাবে দেওয়ালের কিছু জায়গা থেকে পলেস্তারা খসে পড়েছে। ছোট ছোট কিছু গাছ উঠেছে দেওয়ালের ফাঁক বেয়ে। কয়েক পা বাড়াতেই ওদের চোখে পড়ল সেই কাঠের দরজা। দুপাশে দুটো জানালাও রয়েছে, তবে আগাছা আর লতাপাতায় সম্পূর্ণ ঢেকে রয়েছে সেগুলো। কালিদা সেখানেই থেমে গেল, বলল, এই দেখ রতন আর সুকু, এখানেই আমি সেই বিভৎস ছায়ামূর্তি দেখেছিলাম আজ থেকে 25 বছর আগে। সুকু বলল, চলো আর একটু সামনে গিয়ে দেখা যাবে। ওরা দুজন সামনে এগিয়ে গেল। সুকু একটু সাহস করে সামনের লতাপাতা সরিয়ে দেখতে থাকলো। সত্যি ওর চোখে পড়ল একখানা বড় কাঠের খিল দেওয়া দরজা। পাশে একটা ভাঙা গড়াদের জানালাও দেখা যাচ্ছে। কালিদা হ্যারিকেনটা এগিয়ে দিয়ে বলল, এনে, তবে সাবধানে। সুকু হ্যারিকেনটা হাতে নিয়ে জানলার সামনে যাবে, এমন সময় আবার হ্যারিকেনটা গেল নিভে। রতন বলল, এই হ্যারিকেনটা বারবার নিভে যাচ্ছে কেন? কালিদা বলল, হয়তো হাওয়ার জন্য নেভে যাচ্ছে, তবে এখানে তো হাওয়াই নেই। রতন আবার হ্যারিকেন জ্বালালো। তারপর সুকু সাবধানে হ্যারিকেন নিয়ে চোখ রাখলো সেই জানালায়। হ্যারিকেনের মৃদু আলোয় বিশেষ কিছু দেখা গেল না। রতন বলল, কিছু দেখতে পেলি? সুকু বলল, না রে, তোমার সেই ছায়ামূর্তি কোথায়? পালিয়ে গেল নাকি? রতন হেসে বলল,
হয়তো এই ঘর আর ভালো লাগছে না, অন্য কোনো দলে থাকতে হবে গৌড়। কালিদা বলল, যাই হোক, তোরা আসবি বলে জেদ করছিলি, এসেছিস, এবার ফিরে চল। রতন বলল, আরে দাঁড়াও, এখনো তো আসল জিনিসটাই দেখা হলো না। ঘরের ভিতরে গিয়ে দেখি কি আছে সেখানে। কালিদা বলল, একদম না, তোরা আমায় কথা দিয়েছিলি, যখন আমি বলবো ফিরে যেতে তোরা ফিরে যাবি। রতন বলল, হ্যাঁ, ফিরে তো যাবই, একটু দেখা দাও কালিদা, কি আছে ওই ঘরের ভিতরে। রতন আর কালিদার কথা কাটাকাটির মাঝে সুকু আরেকটা কাজ সেরে ফেলল। পাশে এক জায়গায় দেওয়াল থেকে ইট খসে পড়েছিল অনেকখানি। সুকু সেখান থেকে একখানা বড় ইট এনে সজোরে ছুঁড়ে মারল কাঠের দরজার উপর। আওয়াজ শুনে রতন আর কালিদা দুজনেই সেদিকে ঘুরে তাকালো। পুরনো কাঠের খিল ইটের আঘাতে ভেঙে গেল। সুকু আস্তে করে চাপ দেয় দরজায়। ক্যাচ করে একটা বিশ্রী শব্দ করে দরজাটার একটা পাল্লা খুলে যায়। সুকু বলল, আয় এদিকে তোরা। দুজনেই সেদিকে এগিয়ে যায়। কাঠের দরজার আরেকটা পাল্লা ঠেলে খুলে দেয় রতন। তারপর তিনজনেই প্রবেশ করে ভিতরে। ভিতরের ঘরটা এই ঘরের তুলনায় ছোট। বিশেষ কিছু একটা নেই সেখানে। শুধু মাঝখানে ইট দিয়ে গাঁথা চারকোনা কিছু একটা রয়েছে, যার চারপাশে জড়িয়ে রয়েছে আগাছা আর লতাপাতা। রতন বলে, মাঝখানেটা কি রে, এটা কিসের সমাধি? কালিদা বলল, সে যাই হোক, ভিতরে দেখলি তো কিছু নেই এখানে, এবার তোরা ফিরে চল। আমার মনে হয় না এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে। সুকু বলল, দেখতে দাও কালিদা, আমার মনে হয় এখানে কিছু লুকোনো আছে। হতে পারে জমিদারের কোনো গুপ্তধন, সোনা, হিরে, রত্ন কিংবা অন্য কোনো দামি জিনিস। রতন বলল, ঠিক বলেছিস সুকু, হতে পারে জমিদার তার সমস্ত সম্পত্তি এখানে লুকিয়ে রেখেছে। সুকু হাত দিয়ে উপরের লতাপাতা সরালো। ও দেখলো একটা বড় কাঠের পাটাতনে ঢাকা রয়েছে সেটা। ও বলল, খানাটা সরিয়ে দেখি কি আছে এর ভেতরে। কালিদা আবার ওদের সতর্ক করে বলল, পাটাতনটা সরাতে হবে না, আমি বলছি তোরা ফিরে চল। রতন বলল, কালিদা, এতটা যখন এসছি দেখেই যাই এর ভিতরে কি আছে। যদি জমিদারের কোনো মূল্যবান সম্পত্তি থাকে তাহলে তুমিও ভাগ পাবে। চল সুকু, ধর একটা, এদিক থেকে ধাক্কা দে, হয়তো সরে যাবে। রতন আর সুকু দুজনে গায়ের সমস্ত শক্তি লাগিয়ে কাঠের পাটাতনের উপর চাপ দিল। পাটাতন সরাতেই ওদের শির দাঁড়াবে ঠান্ডা হাওয়া বয়ে গেল। রতন চমকে উঠে হতভম্ব গলায় বলে উঠল, ও কি? ওরা দেখলো পাটাতনের নিচে এক কঙ্কালসার নিথর মৃতদেহ শুয়ে আছে। দেহের মাংস গলে লেগে আছে হাড়ের সাথে। চোখ দুটো বেরিয়ে এসেছে বীভৎসভাবে। মাথা ভর্তি অগোছালো সাদা চুল, আর মুখ থেকে ভয়ঙ্কর ভঙ্গিতে বেরিয়ে রয়েছে ধারালো হলদেটে দাঁতগুলো। সুকু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, সেই ছায়ামূর্তিটা মনে হচ্ছে, যেটা কালিদা দেখেছিল। খালিদা গলা নামিয়ে কাপা স্বরে বলল, হ্যাঁ, তবে এখন এটার মুখ আগের থেকেও অনেক বেশি ভয়ানক হয়ে উঠেছে। রতনের হাত থরথর করে কাঁপছিল। বলল, সুকু, তাড়াতাড়ি ধর, পাথরটা যেভাবে ছিল সেভাবেই রেখে দিই। সুকু পাটাতন ধরল, তবে এখন ওর হাত কাঁপছে। আঙুলগুলো যেন পাথর হয়ে গেছে। গায়ের সমস্ত শক্তি একত্রিত করে ওরা পাটাতনে ধাক্কা দিল, কিন্তু তবুও সেটা একটুও নড়ল না, যেন অদৃশ্য কোনো শক্তি ওটাকে ধরে রেখেছে। খালিদা বলল, চল চল, আর এক মুহূর্ত এখানে নয়, এটা এভাবেই থাক।
রতন আর কালিদা দরজার দিকে ছুটে পালাতে লাগলো, কিন্তু শুকু হঠাৎ কিছু একটা দেখে আতঙ্কে সেখানেই বসে পড়ল। ওর গলার স্বর কেঁপে উঠল ভয়ে। রতন আর কালিদা দরজার দিকে ছুটে পালাতে লাগলো। কালিদা ঘুরে দাঁড়িয়ে বলল, শুকু, তাড়াতাড়ি আয়। কিন্তু শুকুর শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। ও হাঁ করে তাকিয়ে আছে সেই মৃতদেহটার দিকে। সেটা এবার জীবন্ত হয়ে উঠেছে। মৃত শরীরটা ধীরে ধীরে হাত বাড়িয়ে উপরের পাটাতনটা সরিয়ে দিল। তারপর ধীরে ধীরে ওর মাথাটা বের হলো উপরের দিকে। সেই বীভৎস বিকৃত মুখ যে কোনো মানুষকে এক মুহূর্তেই কাঁপিয়ে দিতে পারে। কঙ্কালসার মুখে খানিকটা চামড়া এখনও লেগে আছে, যার গায়ে অসংখ্য ক্ষতচিহ্ন। বড় বড় রক্তবর্ণ চোখ দুটো কটমট করে তাকিয়ে আছে ওদের দিকে। হাতের আঙুলগুলো বীভৎস কালো আর লম্বা। রতন আর কালিদা তখন দরজার কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু শুকু ছুটে পালাতে পারছে না। ও ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল। এ বাপ রে কালিদা! শুকুর সেই চিৎকার শুনে রতন আর কালিদা থেমে পিছনে ফিরে তাকালো। রতন চিৎকার করে বলে উঠল, শুকু, চল আয়, দেরি করিস না, আয়। শুকু কোনো মতে উঠে দাঁড়ালো। তারপর কাঁপতে কাঁপতে দৌড় লাগালো দরজার দিকে। কালিদা হ্যারিকেন তুলে আবার চোখ রাখলো ঘরের ভিতর। ও দেখতে পেল সেই নারী মূর্তি, সেই ভয়াল চেহারার বীভৎস রমণী ধীরে ধীরে এগিয়ে আসছে শুকুর দিকে। কালিদা চেঁচিয়ে বলল, তাড়াতাড়ি আয় শুকু, তাড়াতাড়ি আয়। তিনজনে মিলে কাঠের দরজার গণ্ডি পেরিয়ে ছুটে বেরিয়ে এসেছে। এমন সময় আচমকা একটা হাড় জিজিরে হাত শুকুর পা টেনে ধরল। শুকু হুড়মুড় করে পড়ে গেল মাটিতে। রতন আর কালিদা পিছন ফিরে ঘুরে তাকিয়ে দেখে সেই ভয়ঙ্কর নারী মূর্তি এখন শুকুর একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছে। ওর লম্বা নখওয়ালা একটা হাত দিয়ে শুকুর পা টেনে ধরে আসে। শুকু প্রাণপণে হাত পা ছুঁড়ে পালাতে চাইছে, কিন্তু সেই নারী মূর্তি শক্ত করে ওকে ধরে রেখেছে। রতন আর কালিদা দৌড়ে আসলো ওর পাশে। শুকু কাঁদতে কাঁদতে বলল, আমাকে বাঁচা রতন, কালিদা! কালিদা রতনকে উদ্দেশ্য করে চিৎকার করে বলল, রতন, ধর ওকে। রতন শুকুর কোমর ধরে গায়ের সমস্ত শক্তি দিয়ে টানতে লাগলো, কিন্তু সেই নারী মূর্তির হাতিয়ানো এক অমানসিক শক্তি। কিছুতেই শুকুকে ওর কাছ থেকে আলাদা করা যাচ্ছে না। ঠিক তখনই নারী মূর্তি ওর বিকৃত দাঁত দিয়ে শুকুর একটা হাতে কামড়ে ধরল। শুকু চিৎকার করে উঠল যন্ত্রণায়। রতনের মাথা কাজ করছিল না। ও কি করবে বুঝে উঠতে পারছিল না। কালিদা তখন আশেপাশে চোখ ঘুরিয়ে দেখলো একটা বড় ইট পড়ে আছে পাশে, যেটা দিয়ে একটু আগে শুকু সেই দরজার খিল ভেঙেছিল। কালিদা তাড়াতাড়ি হ্যারিকেনটা নিচে রেখে ইটটা তুলে নিল। তারপর সজোরে আঘাত করলো নারী মূর্তিটার মাথায়। কিন্তু অবিশ্বাস্য, ওর কিছুই হলো না। উল্টে সেই নারী মূর্তি কটমাট করে চোখ বড় বড় করে তাকালো কালিদার দিকে। কালিদা আবার ইট তুলল। তারপর জোরে চেঁচিয়ে বলল, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে ওকে। তারপর আবার সজোরে ইটটা ছুঁড়ে মারলো সেই নারী মূর্তির মাথায়। রতন তখনও শুকুকে ধরে টানতে লাগলো প্রাণপণে, কিন্তু শেষ রক্ষা হলো না। নারী মূর্তি তখন ভালোভাবেই দাঁত বসিয়েছে শুকুর হাতে। চিবোতে চিবোতে অনেকটা মাংস আলাদা করে ফেলেছে সে। একদিকে সে টানছে শুকুকে নিজের দিকে, অন্যদিকে রতন প্রাণপণে শুকুকে টেনে ধরেছে। অবশেষে শুকুর একটা হাত ছিঁড়ে গেল কনুই থেকে। শুকু জোরে একটা আর্তনাদ করে উঠল। সেই নারী মূর্তির ছেঁড়া হাতটা নিয়ে রক্তমাখা মাংস খুবলে খুবলে খেতে লাগলো, যেন বহুকাল সে ক্ষুধার্ত ছিল। এই দৃশ্য দেখে কালিদার চোখ বিস্ফারিত হয়ে গেল। রতনও হবাক হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। শুকু কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে কাঁদছে। কালিদা চেঁচিয়ে উঠল, চল রতন, শুকুকে ধর, আর দেরি নয়। শুকু তখন যন্ত্রণায় আর রাগে এক হাত মাটিতে আছড়ে তুলে সেই নারী মূর্তির দিকে ছুঁড়ে মারল আর চিৎকার করে উঠল, শয়তান, তোকে আমি ছাড়বো না, আমি তোকে ছাড়বো না! রতন শুকুকে টেনে তুলল। তারপর ওকে কাঁধে ভর করে কোনো মতে নিয়ে যেতে থাকলো সিঁড়ির দিকে। কালিদা হ্যারিকের হাতে সিঁড়ির দিকে ছুটে গেল। সেই দীর্ঘ সিঁড়ি বেয়ে তিনজন কোনো মতে উপরে উঠল। তারপর ঘর পেরিয়ে ছুটে গেল বাইরের দিকে।
শুকুর হাত থেকে তখনও টপ টপ করে রক্ত পড়ছে মাটিতে। রাত তখন প্রায় গভীর হয়ে এসেছে। বাইরে ঝোড়ো হাওয়া যেন হু হু করে বইছে। রতন ওর গায়ের জামাটা খুলে শুকুর কাটা হাতে চেপে ধরল, যেন রক্তপাতটা বন্ধ হয়। তারপর কালিদা আর রতন মিলে ওকে ধরে ধরে জঙ্গলের আঁকাবাঁকা পথ দিয়ে এগিয়ে চলল বাড়ির দিকে। এতক্ষণ আপনারা শুনছিলেন রহস্যের সমাহার নিবেদিত গ্রাম বাংলার ভূতের গল্প জমিদার বাড়ির আতঙ্ক প্রথম পর্ব। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ গল্পটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্তিম পর্ব আসছে আগামী শনিবার রাত 9টায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রহস্যের সমাহার।